এই সভার সভাপতি এবং সঞ্চালক, আমাদের কুলতলি বিধানসভার শৃঙ্খলা রক্ষা কমিটির চেয়ারপারসন এবং আপনাদের অঞ্চলের দায়িত্বপ্রাপ্ত কোঅর্ডিনেটর সম্মানীয় অবকাশ সর্দার, মঞ্চে রয়েছেন জয়নগর ২ নম্বর পঞ্চায়েত সমিতির সভাপতি আমার অত্যন্ত প্রিয় আমাদের মনোজাত কাকা, মঞ্চে রয়েছেন আমার 2 জেলা পরিষদের সদস্য হাসনা বানু এবং লিলুফা, মঞ্চে রয়েছেন আপনাদের অঞ্চলের প্রধান সাহেবা এবং বিশেষ করে আপনাদের অঞ্চলের সভাপতি নুর হোসেন গাজী, যুব সভাপতি আমাদের সুব্রজ্যোতি মণ্ডল, মঞ্চে রয়েছেন জয়নগর 2 নম্বর পঞ্চায়েত সমিতির পূর্তের কর্মাধ্যক্ষ আমাদের সেলিমদা রয়েছেন আমাদের বিভিন্ন অঞ্চল থেকে আগত পঞ্চায়েতে যারা প্রধান আছে, যারা আঞ্চলিক তৃণমূল কংগ্রেসের সভাপতিরা রয়েছে, বিভিন্ন অঞ্চলের যুব সভাপতিরা রয়েছে, মঞ্চে রয়েছেন আমাদের কুলতলি বিধানসভা শৃঙ্খলা রক্ষা কমিটির নেতৃত্বরা, রয়েছেন পঞ্চায়েত সমিতির সদস্যরা, রয়েছেন আমাদের গ্রাম পঞ্চায়েতের সকল সদস্যবৃন্দ এবং কুলতলি বিধানসভা তৃণমূল কংগ্রেসের সর্বস্তরে যারা নেতৃত্বরা মঞ্চে রয়েছেন। আমি আর নাম নিয়ে দীর্ঘক্ষণ যেহেতু সভাটা চলছে, আমরা অনেকেই অধৈর্য হয়ে পড়েছেন, সেই জন্য মঞ্চে উপবিষ্ট সকল নেতৃত্বরা এবং বিশেষ করে আজকের বিভিন্ন দল থেকে যারা তৃণমূল কংগ্রেসের চিন্তা ভাবনায় মমতা বন্দ্যোপাধ্যায়ের আদর্শে আদর্শিত হয়ে মমতা বন্দ্যোপাধ্যায়ের উন্নয়নের কর্মযজ্ঞে সামিল হওয়ার জন্য যে সমস্ত পঞ্চায়েত সমিতির 3 জন আপনাদের অঞ্চল থেকে নির্বাচিত জনপ্রতিনিধি এবং এসইউসিআই পার্টির লোকাল কমিটি যারা সদস্য আছেন, যারা বিজেপির মন্ডল সভাপতি আছেন, যারা শক্তি সমিতি প্রমুখের সভাপতি আছেন এবং বিভিন্ন সিপিএম থেকে আগত নেতৃত্ববৃন্দ রয়েছে, আর সর্বোপরি আমার সামনে যে সমস্ত অগণিত তৃণমূল কংগ্রেসে যারা কর্মী সমর্থকবৃন্দ এবং মায়েরা ও বোনেরা এখানে রয়েছেন, সকলকে আমার পক্ষ থেকে আমি আন্তরিকতার সঙ্গে শ্রদ্ধা জানাই, অভিনন্দন জানাই, সালাম জানাই, প্রণাম জানাই। আমার বলতে কোনো বাধা নেই যে আজকের এই সভা, হয়তো আমরা জানি যে এই সভা আমাদের কিল্লা দুর্গানগর কিল্লার মাঠে হওয়ার কথা ছিল, কিন্তু গতকাল রাত্রিতে আমরা সিদ্ধান্ত নিয়েছি এবং আমাদের যারা নেতৃত্ব আছে এই অঞ্চলের সর্বস্তরে যারা তৃণমূল কংগ্রেসের নেতৃত্বরা আছেন, তারা অতি তৎপরতার সঙ্গে আজকের এই সভা মঞ্চ তৈরি করেছেন। তার জন্য আমি আজকের এই 22টা অঞ্চলের যে সমস্ত তৃণমূল কংগ্রেসের নেতৃত্বরা আছে তাদেরকে অভিনন্দন জানাই, নমস্কার জানাই, শ্রদ্ধা জানাই এবং আমার বলতে কোনো বাধা নেই যে বিগত দিনে আমরা যতগুলো কুলতলির মাটিতে বিভিন্ন অঞ্চলে আমরা এই সম্বর্ধনা সভা এবং যোগদান পর্ব করেছি, তার মধ্যে কি আমাদের আজকের 22টা অঞ্চলের যে সভা, এই জনসমাগম আগামী দিনে প্রমাণ করে দিচ্ছে যে কুলতলির মাটিতে সর্ববৃহৎ জনসমাগম আজকের 22টার মাটিতে অনুষ্ঠিত হচ্ছে। কারণ আমি মনে করি যখন আমার গাড়ি আমাদের এই বিশেষ করে খোলাখালি পার হচ্ছিলাম, আমি দেখেছি হাজারে হাজারে মানুষ যারা রাস্তার দুপারে লাইন দিয়ে দাঁড়িয়ে আছে আজকের এই সভাকে উদ্দেশ্য করে সবাই যোগদান করার জন্য। এবং বিশেষ করে আজকের এই মাঠে যত লোক আছে এর 3 গুণ লোক রাস্তায় দাঁড়িয়ে আছে এবং আমার মা বোনেরা এখানে আছেন যারা আজকের এই সভার অলঙ্কৃত করেছেন, সভাকে শ্রীবৃদ্ধি ঘটিয়েছেন। যারা বিগত দিনে আমরা দেখেছি তৃণমূল কংগ্রেস কর্মীরা যারা দাঁতে দাঁত চেপে লড়াই করে আজকের 22টা অঞ্চলের তৃণমূল কংগ্রেসকে প্রতিষ্ঠিত করেছেন। সেই জন্য আমি শুরুতে বলবো যে আজকের যে সমস্ত নেতৃত্ব এবং অন্য দল থেকে যারা আগত আমাদের তৃণমূল কংগ্রেসে জয়েন করতে চাইছেন, তাদেরকে আমি দলে স্বাগত জানাই। নেতৃত্ব এবং তাদের সহকারে প্রায় 7,000 সাড়ে 7,000 মানুষ আজকের অন্য রাজনৈতিক দল থেকে আমাদের দলে অংশগ্রহণ করতে চাইছে। আমার বক্তব্যের পরে তারা কিন্তু ঝান্ডা ধরবে, সেই জন্য আমি তাদেরকে দলে স্বাগত জানাই, অভিনন্দন জানাই। তবে একটা কথা আমি শুরুতেই বলি যে আপনারা নিশ্চিত করে জানেন যে আমাদের তৃণমূল কংগ্রেস একটা শৃঙ্খলা পরায়ণ দল এবং তৃণমূল কংগ্রেস মমতা বন্দ্যোপাধ্যায়ের নীতি আদর্শে আদর্শিত হয়ে আমাদের প্রিয় নেতা অভিষেক বন্দ্যোপাধ্যায় এবং মমতা বন্দ্যোপাধ্যায় আমাদের যে শিক্ষা দিয়েছে সেই শিক্ষায় দীক্ষিত হয়ে আমরা কিন্তু তৃণমূল কংগ্রেস করি। সেই জন্য আজকের দলে যারা জয়েন করবেন তাদেরকে আমরা দলে স্বাগত জানাবো। কিন্তু একটা কথা মাথায় রাখতে হবে, যারা রোদ ঝড় ফুলের সমস্ত প্রতিকূলতার মধ্যে দিয়ে যারা তৃণমূল কংগ্রেসকে শক্তিশালী করেছেন, আমার সেই দলের পুরানো কর্মীদের ভুলে গেলে চলবে না। এখানে
তৃণমূল কংগ্রেসের পতাকাকে উঠতে নিয়ে যাব। আমরা অবশ্যই করে আমাদের ঘরে নতুন কোনো আত্মীয় স্বজন পরিজন আসলে আমরা তাদেরকে যত্ন আহ্বান করি, নিজেরা ভাত খেতে বসলে তাদেরকে আগে ভাগে ভাতের তালা তুলে দিই। আমরা সেই রকম ভাবে বারিশাটা অঞ্চল শুধু না, গোটা কুলতলি বয় গোটা পশ্চিমবঙ্গে আমরা অবশ্যই করে অন্য রাজনৈতিক দলে যারা নেতৃত্ব আছেন, যারা কর্মী আছেন, তাদেরকে দলে স্বাগত জানাবো। আমরা পুরনো যারা কর্মীরা রয়েছেন, পুরনো নতুনের সংমিশ্রণ করে আমরা তৃণমূল কংগ্রেসকে আগিয়ে নিয়ে যাবো। এটাই আমাদের অঙ্গীকার, এটাই আমাদের আজকের এই সভা শপথ নিতে হবে। আমরা জানি অনেক প্রতিকূলতার মধ্যে দিয়ে গত 2021 যে বিধানসভা নির্বাচন হয়েছিল, সেই নির্বাচনের প্রাক মুহূর্তে দাঁড়িয়ে সর্বস্তরে ভারতবর্ষের সমস্ত রাজনৈতিক দল, বিশেষ করে একটা সাম্প্রদায়িক শক্তি যেভাবে গোটা বাংলার দিকে মুখ দিয়েছিল, চোখ দিয়েছিল, যেন তেন প্রকারে বাংলাকে দখল করতে হবে, যেন তেন প্রকারে বাংলা থেকে মমতা বন্দ্যোপাধ্যায়কে সরাতে হবে। কারণ মমতা বন্দ্যোপাধ্যায় একটা দৃষ্টান্ত স্থাপন করেছে এই বাংলায়। কারণ আমরা মনে করি যে বাংলায় কবি নজরুল ইসলাম, যে বাংলায় রবীন্দ্রনাথ ঠাকুর জন্মগ্রহণ করেছিলেন, যারা শুধু বাঙালি নয়, যারা পশ্চিমবঙ্গ নয় গোটা ভারতবর্ষের মানকে উঠতে তুলেছিল, আজকের সেই বাংলাকে দ্বিখণ্ডিত করার চেষ্টা হয়েছিল। হাজারে হাজারে কোটি টাকা ব্যবহার করেছিল, যারা বাইরে থেকে বহিরাগতরা ডেলি প্যাসেঞ্জারি করেছিল। ভারতবর্ষের রাষ্ট্রপতি আর রিজার্ভ ব্যাংকের গভর্নর ছাড়া ভারতবর্ষের ভারতীয় জনতা পার্টির সর্বস্তরের প্রধানমন্ত্রী থেকে সর্বস্তরের রাজ্যের মুখ্যমন্ত্রী যারা পশ্চিমবঙ্গে এসেছিলেন, অনেক বড় বড় কথা বলেছিলেন। পশ্চিমবঙ্গে তারা এমন ভাবে প্রচার করেছিল, সোশ্যাল মিডিয়া, ফেসবুক, হোয়াটসঅ্যাপ থেকে সর্ব জায়গায় যেন প্রমাণ করে দিয়েছিল যে মনে হয় তৃণমূল কংগ্রেস আর ক্ষমতায় আসতে পারবে না, ভারতীয় জনতা পার্টির নেতৃত্বে বিজেপি ক্ষমতায় আসবে। আমরা অবাক হয়ে দেখেছিলাম। বিশেষ করে সেই সময় দাঁড়িয়ে আমাদের তৃণমূল কংগ্রেসের কিছু বিশ্বাসঘাতক নেতা, যারা তৃণমূল কংগ্রেসের সর্বস্তরের যারা সমস্ত সুযোগ সুবিধা ভোগ করেছিল, যারা নির্বাচনের প্রাক মুহূর্তে দাঁড়িয়ে বলেছিল যে মনে হয় মমতা বন্দ্যোপাধ্যায় ক্ষমতায় আসতে পারবে না, তারা গোপনের তো শুধু নয়, প্রকাশ্যে তৃণমূল কংগ্রেসের সমস্ত ক্ষমতা ভোগ করে যারা বিরোধী রাজনৈতিক দলের সঙ্গে চক্রান্ত করে ভারতীয় জনতা পার্টির সঙ্গে হাত মিলিয়েছিল, তারা ভেবেছিল তৃণমূল কংগ্রেসের নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে পশ্চিমবঙ্গ থেকে উৎখাত করে দেবে। তারা ভুলে গেছিল যে বাংলার 10 কোটি মানুষ সেই দিন দাঁড়িয়ে মমতা বন্দ্যোপাধ্যায় বলেছিল, সেই দিন দাঁড়িয়ে বাংলার অগণিত মানুষ বলেছিল, দিদি আপনি চিন্তা করবেন না, অনেক নেতা গেছে, মন্ত্রী গেছে, আমলা গেছে, কিন্তু আমরা দল ছাড়িনি, আমরা সঙ্গে আছি, আমরা লড়াই করে আমরা রক্ত দেব, আমরা জীবন দেব, তবু বাংলাকে ভাগ করতে দেব না, বাংলাকে বহিরাগতদের হাতে আমরা তুলে দেব না। আমাদের দলের কর্মীরা অশত ঝড় ঝঞ্ঝাট উপেক্ষা করে নিজেদের জীবনকে বাজি রেখে তারা সেদিন কিন্তু লড়াই করেছিল। আজকের 2021 নির্বাচন হয়ে গেছে, আমরা আবার ক্ষমতায় এসেছি। আমি আপনাদেরকে বলতে পারি, বিশেষ করে আপনারা জানেন যে ভারতবর্ষ আজকের কোন জায়গায় অবস্থান করছে, আজকের ভারতবর্ষের সংবিধান কোন জায়গায়। আজকের যখন নির্বাচন আসে, ঠিক নির্বাচনের প্রাক মুহূর্তে দাঁড়িয়ে দুটো দল, দুটো মৌলবাদী দল, একটা হচ্ছে ভারতীয় জনতা পার্টি আর একটা মৌলবাদী দল হচ্ছে আব্বাস সিদ্দিকী, দুটো দল মানুষের মধ্যে বিভাজন তৈরি করেছিল। মানুষের মধ্যে একটা বিভাজন তৈরি করে মানুষে দাঙ্গা লাগিয়ে দাও, হিন্দু মুসলমানের মধ্যে দাঙ্গা লাগিয়ে দাও, মানুষের মধ্যে বিভেদ তৈরি করে যেন তেন প্রকারে বাংলার ক্ষমতায় আসতে হবে, এই তাদের ধ্যান ধারণা ছিল। কারণ দিল্লিতে বসে তারা আঘাত করেছিল, সেই আঘাতের মধ্যে দিয়ে আজকের পশ্চিমবঙ্গে বিভিন্ন জায়গায় আমরা নজির দেখেছি। আপনাদের মনে আছে, আমরা জানি যে আজকের মমতা বন্দ্যোপাধ্যায় যে কথা বলে, আজকের মমতা বন্দ্যোপাধ্যায় কিন্তু সে কথা রাখে। আর অন্য রাজনৈতিক দলের সঙ্গে মমতা বন্দ্যোপাধ্যায়, তৃণমূল কংগ্রেসের এটাই হচ্ছে পার্থক্য। কারণ আমরা বিগত দিনে দেখেছি, যখন 2014 সালে লোকসভা নির্বাচন হয়, তখন এই ভারতবর্ষের আজকের যিনি প্রধানমন্ত্রী, এই নরেন্দ্র মোদী বলেছিলেন, আপনারা আমায় ভোট দিন, আমি ভারতবর্ষের প্রধানমন্ত্রী নয়, আমি চৌকিদার হয়ে দেশ শাসন করব। বলেছিল আমরা আরো আমাকে ভোট দিন, আমি ভারতবর্ষের বছরে বেকার 2 কোটি যুবকের চাকরি দেব। আর কি বলেছিল? বলেছিল আপনারা আমাকে ভোট দিন, আমি শুধু ভারতবর্ষে নয়, ভারতবর্ষে প্রচুর টাকা বিদেশি সুইস ব্যাংকে আছে, সেই টাকা ফিরিয়ে এনে প্রত্যেক ভারতবাসীর ব্যাংকের অ্যাকাউন্টে
15 লক্ষ করে টাকা জমা দেব। 2014 সাল আজকের 2021, যারা ভারতবর্ষের প্রধানমন্ত্রী নয় চৌকিদার হিসেবে দেশ শাসন করার কথা, যারা ভারতবর্ষের 2 কোটি বেকার যুবকের চাকরি দেওয়ার কথা, আজকের ভারতবর্ষের নীরব মোদী থেকে শুরু করে মেল চোকসি যারা হাজার হাজার কোটি টাকা চুরি করে যারা বাইরে চলে গেল, আজকের তাদের ধরার কোনো কথা নেই। আজকের দেশ যিনি সেবক হয়ে কথা, আজকের দেশ শাসন না করে, দেশ সেবক না করে নিজে বিদেশি লক্ষ লক্ষ টাকা আজকের খরচ করে যিনি জামা প্যান্ট পরে ঘুরে বেড়াচ্ছেন। আর যারা বলেছিল বছরে 2 কোটি বেকার যুবকের চাকরি দেবো, তারা বছরে 2 কোটি বেকার যুবকের চাকরি দেয়নি। আজকে রাষ্ট্রায়ত্ত কলকারখানাগুলো জলের দামে বিক্রি করে দিচ্ছে। আজকে রেল থেকে শুরু করে ব্যাংক, বিভিন্ন ব্যাংকের সাথে ম্যাচিং করে দিচ্ছে। কর্মী সংকোচন করতে হবে। যারা বলেছিল বছরে 15 লক্ষ করে টাকা দেব, তারা 15 লক্ষ তো দূরের কথা 15 পয়সা করে দেয়নি আজকের ভারতবর্ষের ব্যাংকের অ্যাকাউন্টে। আর মমতা বন্দ্যোপাধ্যায় 2011 সালে বলেছিলেন, আপনারা আমাকে ভোট দিন, আমি পশ্চিমবঙ্গকে সোনার বাংলা তৈরি করে দেব। তাই তো আজকে 2011 সালের পর গোটা পশ্চিমবঙ্গে যেভাবে উন্নয়ন হয়েছে, যেভাবে মমতা বন্দ্যোপাধ্যায় একটা বাচ্চার জন্ম থেকে মৃত্যু পর্যন্ত পরিষেবা দিচ্ছে, আজকের দিনে দাঁড়িয়ে তাই তো মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে আজকের ভারতীয় জনতা পার্টির পার্থক্য তৈরি হয়েছে। আজকের ভারতীয় জনতা পার্টি শুধু ভারতবাজি মিথ্যা কথা ছাড়া কিছুই বলে না। আপনাদের মনে আছে 2016 সাল হঠাৎ মধ্যরাতে 8ই নভেম্বর মধ্যরাতে ঘোষণা করে দিল 500,000 টাকা নোট বাতিল করে দাও। ভারতবর্ষের অর্থনীতিকে চাঙ্গা করতে হবে। ভারতবর্ষের অর্থনীতিটাকে ভেঙে গেছে। প্রচুর কালো টাকা যারা ব্যবসা করে তাদের হাতে আছে। আজকের 500,000 টাকা নোট বাতিল করে দিল। অথচ আজকের দিনে দাঁড়িয়ে আজকে 2021 আর 2016 আজকের কত টাকা ব্যাংকে জমা পড়লো আর কত টাকা ধরা পড়লো কোনো হিসাব নেই। বিনিময়ে আপনারা দেখেছেন 500,000 টাকা আপনারা যারা আজকের দিনে দাঁড়িয়ে যারা 500,000 টাকা রোজগার করি, আমরা ব্যাংকের লাইনে টাকা জমা দিয়েছি। আর ভারতবর্ষের যে সমস্ত যাদের হাতে প্রচুর হাজার হাজার কোটি টাকা, টাটা, বিড়লা, গোয়েঙ্কা, আম্বানিরা, তাদের হাতে কোনো টাকা তারা ব্যাংকের লাইনে জমা দেয়নি। অথচ তাদের হাত থেকে টাকাটা কালো হয়ে পরিষ্কার হয়ে গেল। বিনিময়ে ভারতীয় জনতা পার্টির ব্যাংকের অ্যাকাউন্টে হাজার হাজার কোটি টাকা জমা পড়েছে, যে টাকা দিয়ে গোটা ভারতবর্ষের আজকের গণতন্ত্রকে হত্যা করার চেষ্টা হচ্ছে। আজকের ফেসবুক মিডিয়া, সোশ্যাল মিডিয়া, নিউজ চ্যানেল থেকে শুরু করে সর্বস্তরের চ্যানেলগুলোকে কিনে নিয়ে মিথ্যা প্রচার করা হচ্ছে। আপনাদের মনে আছে 2019 যখন লোকসভা নির্বাচন হয়, ঠিক লোকসভা নির্বাচনে প্রাক মুহূর্তে দাঁড়িয়ে পুয়ারামায় একটা জঙ্গি দুর্ঘটনা ঘটিয়ে দিল। যারা ভারতবর্ষের জওয়ান আছে, যারা নিজেদের জীবনের বিনিময়ে দেশকে রক্ষা করে, মাতৃভূমিকে রক্ষা করে, আমাদেরকে রক্ষা করে, সেই 47 জন জওয়ান পুয়ারামায় মারা গেল। 2019 সালে লোকসভা নির্বাচনের প্রাক মুহূর্তে দাঁড়িয়ে ভারতীয় জনতা পার্টি প্রচার করে দিল, আমরা যারা ভারতবাসী আছি আমরা সবাই কিন্তু স্তম্ভিত হয়ে গেলাম, যে মনে হয় যেন ভারত পাকিস্তান যুদ্ধ শুরু হয়েছে, আফগানিস্তানের সঙ্গে যুদ্ধ হয়েছে। হঠাৎ কোথাও কোনো কিছু নেই। হঠাৎ মধ্যরাতে মোদী সরকার ঘোষণা করলো যে পুয়ালামায় আমরা দুর্ঘটনা ঘটিয়ে দিয়ে পাকিস্তান থেকে সমস্ত জঙ্গি যে ঘাঁটিগুলো আছে সেই ঘাঁটিগুলো আমরা ধ্বংস করে দিয়েছি। আমরা ধ্বংস করে দিয়েছি ঘাঁটি। ভারতবর্ষের 135 কোটি মানুষ আমরা আবার ভারতীয় জনতা পার্টির ধোঁকা খেয়ে গেলাম। আমরা সবাই 2019 সালে উজাড় করে ভোট দিলাম। যখন নির্বাচন শেষ আর কোনো যুদ্ধ নেই, নির্বাচন শেষ আর কোনো যুদ্ধ নেই। যখন নির্বাচন আসে নির্বাচনের সময় যুদ্ধ খেলা। তাই তো আপনাদেরকে সজাগ থাকতে হবে। আমি আপনাদেরকে বলি 2021 সালে নির্বাচনের প্রাক মুহূর্তে দাঁড়িয়ে অনেক বড় বড় কথা বলেছিল। দিল্লি থেকে প্যাসেঞ্জারি নেতারা এসে বাংলায় এসে বলেছিল যে বাংলার সংস্কৃতি, বাংলার কৃষ্টি কালচারকে ধ্বংস করে দিয়ে যে বাংলায় রবীন্দ্রনাথ ঠাকুর, নেতাজি সুভাষচন্দ্র বোস, যারা নেতাজি সুভাষচন্দ্র বোস ব্রিটিশদের বিরুদ্ধে যখন যুদ্ধ ঘোষণা করে বলেছিলেন আপনারা আমায় রক্ত দিন, আমি আপনাদের স্বাধীনতা দেবো। আর আজকের দিনে দাঁড়িয়ে 2021 সালে মমতা বন্দ্যোপাধ্যায় বলছেন আপনারা আমার সঙ্গে থাকুন, আমি আগামী দিনে ভারতবর্ষ দরিদ্রমুক্ত ভারতবর্ষ দেব। তার বিরুদ্ধে আজকের লড়াই, তার বিরুদ্ধে আজকের আমাদের সংগ্রাম। 2021 সালে মমতা বন্দ্যোপাধ্যায় ঘোষণা করেছিলেন আপনারা আমাকে ভোট দিন, আমরা যদি ক্ষমতায় আসি আজীবন বাংলার 10 কোটি মানুষকে আমরা শুধু বিনা পয়সার চাল দেব না, আমরা চালটা বাড়িতে দুয়ারে রেশন পৌঁছে দেব।
আজকের মমতা বন্দ্যোপাধ্যায় নেতৃত্বে সেই দুয়ারে রেশন পৌঁছে গেছে। মমতা বন্দ্যোপাধ্যায় বলেছিলেন, আপনারা আমাকে ভোট দিন। বাংলার অগণিত মায়েরা, বিশেষ করে আজকের পুরুষ শাসিত সমাজে যে সমস্ত নারী মায়েরা, যে সমস্ত আমার দুর্গা বাহিনী আছেন, যুব শক্তি রয়েছেন, যারা সমাজে সব সময় নিগৃহ হন, নিগৃহীত হন, যারা সমাজে অবহেলিত হয়ে যান, মমতা বন্দ্যোপাধ্যায় বলেছিলেন, যদি আমি 2021 সালে ক্ষমতায় আসি, তাহলে আমি বাংলার মায়েদের জন্য লক্ষ্মীর ভান্ডার করে দেব। আজকের বাংলার সর্বস্তরের মায়েরা লক্ষ্মীর ভান্ডারের প্রকল্পে 500,000 করে টাকা পাচ্ছে। পাচ্ছেন না? পাচ্ছে না? বলেছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। আমরা জানি, বিগত দিনে দেখেছি আমাদের ঘরে গরিব ঘরে যে মেধা থাকতো, যে সমস্ত ছাত্রছাত্রীরা লেখাপড়া শিখতে গেলে, যারা বাবা মায়ের টাকার অভাবে লেখাপড়া শিখতে পারতো না, মেধাবী বাচ্চাগুলো মমতা বন্দ্যোপাধ্যায় ঘোষণা করেছিলেন, আপনারা আমায় ভোট দিন। তৃণমূল কংগ্রেস যদি ক্ষমতায় আসতে পারে, আমি বাংলার মানুষ, বাংলার যে সমস্ত মেধাবী আছে, তাদের পড়াশোনা করার জন্য আমি স্টুডেন্ট ক্রেডিট কার্ড দেবো। তাই তো মমতা বন্দ্যোপাধ্যায় আজকে স্টুডেন্ট ক্রেডিট কার্ড দিয়েছেন। আপনারা জানেন, দুয়ারে সরকার মমতা বন্দ্যোপাধ্যায় তৈরি করেছিলেন। বিগত দিনে দেখেছি রাইটার্স বিল্ডিং থেকে গোটা পশ্চিমবঙ্গের শাসন ব্যবস্থা শাসন করা হতো। আজকের মমতা বন্দ্যোপাধ্যায় ক্ষমতার বিকেন্দ্রীকরণ ঘটিয়েছে। আজকের মমতা বন্দ্যোপাধ্যায় শুধু পশ্চিমবঙ্গে নয়, আজকের নবান্ন বসে পশ্চিমবঙ্গকে শাসন করে না, আজকের আপনার পাড়ায় এসে, প্রত্যেকটা জেলায় এসে প্রশাসনিক বৈঠক করে মমতা বন্দ্যোপাধ্যায় আজকের দেশ শাসন করছে। পশ্চিমবঙ্গে বাংলার মানুষকে উপকৃত করছে। যখন দুয়ারে সরকার চলে, তখন এই ভারতীয় জনতা পার্টি বলেছিল, এটা দুয়ারে সরকার নয়, এটা জমের দুয়ারে সরকার। আর আজকের দিনে দাঁড়িয়ে 2021 সালে প্রমাণ হয়েছে, ভারতীয় জনতা পার্টির নেতারা এই দুয়ারে সরকারে গিয়ে তারা সুযোগ সুবিধা দিচ্ছে। আজকের মমতা বন্দ্যোপাধ্যায় তাই তো ঘোষণা করেছেন, আগামী 1 জানুয়ারি থেকে আবার দুয়ারে সরকার চলবে। আর আজকের দিনে দাঁড়িয়ে যে কথা আমি বলছি, আপনাদের শুনতে হবে, শুধু চলে গেলে হবে না। আজকের কুলতলি, যে অতীতের কুলতলি, বিগত দিনে আমরা কুলতলির ইতিহাস দেখেছি। দুটো বামপন্থী দল, একটা সিপিএম আর একটা এসইউসিআই পার্টি, যখন বছরে বর্ষা নামতো, তখন একজন আরেকজনের খুন করে বসে থাকতো। কোথাও জমি দখল করে নাও, কোথাও ফিশারি দখল করে নাও, কোথাও নিজের মধ্যে মারামারি, হানাহানি, কাটাকাটি। আজকের মৌপিক থেকে মেরিগঞ্জ পর্যন্ত যাবেন, আর এদিকে নলগড়া থেকে 22 পর্যন্ত যাবেন। শুধু রাস্তার মাসে শহীদ বেদি, রাস্তায় মনে মনে দেখবেন শহীদ বেদি। দুটো দল, একটা সিপিএম, একটা এসইউসিআই পার্টি, দীর্ঘ 45 বছর ধরে এই কুলতলির মানুষকে নিয়ে যারা ভোট নিয়ে ছিনিমিনি খেলেছেন, যাদের পশ্চিমবঙ্গের মজলিসে বসে যাদের পশ্চিম কুলতলির উন্নয়নের কথা বলার কথা ছিল, তারা কুলতলির উন্নয়নের কথা বলেনি। তার বিনিময়ে তারা প্রত্যেকটা মনে মনে শুধু শহীদ বেদির জন্ম দিয়েছেন। আপনারা দেখেছেন না, প্রত্যেকটা মনে মনে অমর শহীদ অমর রায়ের, অমুক শহীদ লাল সেরাম। আর আজকের দিনে কুলতলি, বিশেষ করে কুলতলি সুন্দরবনের একটা প্রত্যন্ত বিধানসভা, যে বিধানসভায় আমরা দীর্ঘদিন অবহেলিত, বঞ্চিত হয়ে আছি, যেখানে দীর্ঘদিন মানুষ, এখানে যুব সমাজ, যারা যুবক যুবতী আছে, যারা শিক্ষিত যুব সমাজ, যারা অনিশ্চিত ভবিষ্যতের মধ্য দিয়ে, যারা গ্রাজুয়েশন বিএ পাস করার পর যারা অন্য রাজ্যে কাজ করতে চলে যেতেন, আজকের দিনে দাঁড়িয়ে তাই তো যুব সমাজ ঘুরে দাঁড়িয়েছে। তাই আমি বলতে চাই আপনাদের কাছে, আমরা তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে সবে বিধায়ক হিসেবে আপনারা আমাকে নির্বাচিত করেছেন, তার জন্য আমি আপনাদের কাছে আজীবন কৃতজ্ঞ, চিরকৃতজ্ঞ থাকবো। তবে একটা কথা মনে রাখতে হবে, আগামী দিনে তৃণমূল কংগ্রেস, মমতা বন্দ্যোপাধ্যায় যে উন্নয়ন, সেই উন্নয়নকে সর্বস্তরের মানুষের মধ্যে ছড়িয়ে দিতে হবে। তাই তো বিগত দিনে আমরা দেখেছি দুটো বামপন্থী দল, যারা কুলতলির বিগত দিনে যে উন্নয়ন করার কথা, সেই উন্নয়ন থেকে আমরা বঞ্চিত হয়েছি। আমরা সার্বিকভাবে মমতা বন্দ্যোপাধ্যায় 2011 সালে গোটা পশ্চিমবঙ্গে যে সামাজিক কর্মসূচি নিয়েছে, সেই সামাজিক কর্মসূচির মধ্যে হয়তো আমরা সবাই ঢুকতে পেরেছি। কিন্তু দীর্ঘদিন কুলতলি, যে অবহেলিত কুলতলি, যে সুন্দরবন নদী বেষ্টিত এরিয়া, যেখানে প্রচুর পরিমাণ মৎস্যজীবী আছে, নদী বেষ্টিত এরিয়া, যেখানে 235 থেকে 40 কিলোমিটার নদী বাউন্ডারিগুলো আছে, যখন বর্ষার সময় নদীগুলো প্লাবিত হয়, যখন মানুষের নদীর জল ঢুকে হাজারের পর হাজার চাষের একর জমি ক্ষতিগ্রস্ত হয়, আজকের মমতা বন্দ্যোপাধ্যায় সাথে এই মৎস্যজীবীদের জন্য আজকের কার্ডের ব্যবস্থা করেছে, তাদের সুযোগ সুবিধা দেওয়ার জন্য। মমতা বন্দ্যোপাধ্যায় স্বাস্থ্যসাথী কার্ডের ব্যবস্থা করেছেন। আজকের বাংলার বেশ কোটি মানুষ, বিগত দিনে আমরা দেখেছি কোনো মানুষ, কোনো বাড়িতে যদি কোনো মানুষ অসুস্থ হয়ে পড়তো,
তাহলে নেতা কোনো প্রধান কোনো আমলা কোনো জায়গায় গিয়ে তাদের বাড়িতে বাড়িতে পৌঁছতে হতো। আজকের দিনে মমতা বন্দ্যোপাধ্যায় স্বাস্থ্যসাথী কার্ডের প্রকল্প শুধু গোটা পশ্চিমবঙ্গে নয়, পশ্চিমবঙ্গের বাইরে আজকের উড়িষ্যা মাদ্রাজ থেকে শুরু করে ব্যাঙ্গালোর চেন্নাই আপনি যেখানে যাবেন স্বাস্থ্যসাথী কার্ডের মাধ্যমে প্রকল্পের মাধ্যমে সুযোগ সুবিধা পাবেন। তাই তো মমতা বন্দ্যোপাধ্যায় আমরা দীর্ঘদিনে দেখেছি, বিশেষ করে আমার কন্যা সন্তান কোনো বাড়িতে যদি কোনো মায়ের ঘরে যদি কন্যা সন্তান জন্মাতো, পিতা মাতা শ্বশুর শাশুড়ি মনে মুখটা ভার হয়ে যেত। কারণ তারা ভাবতো একটার পর আরো যদি দুটো তিনটে কোনো ঘরে কন্যা সন্তান জন্মাতো তারা কিন্তু চিন্তায় পড়ে যেত। মমতা বন্দ্যোপাধ্যায় বলেছিলেন না, ওই কন্যা সন্তানের যদি জন্মাচ্ছে তার দায়িত্ব নেবে পশ্চিমবঙ্গের মানবিক মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। যে কন্যা সন্তান প্রথম স্কুলে যায় তার সবুজ সাথী প্রকল্পের মধ্যে দিয়ে তাকে সাইকেল দিয়ে তাকে উৎসাহিত দিচ্ছে। সে যখন পরবর্তী সময় একটু যখন বাড়ে তার কন্যাশ্রী প্রকল্পের টাকার মধ্যে দিয়ে তাকে পড়াশোনা করার জন্য টাকা দিচ্ছে। আর সে যখন বিবাহযোগ্য 18 বছর পূর্ণ হচ্ছে, মমতা বন্দ্যোপাধ্যায় তখন তাকে রূপশ্রী প্রকল্পের মধ্যে দিয়ে টাকা দিয়ে তাকে বিবাহযোগ্য কন্যাকে তাকে বিবাহ তার বাবা মায়ের হাত থেকে তাকে রক্ষা করছে। আজকের দিনে দাঁড়িয়ে মনে করি মমতা বন্দ্যোপাধ্যায় যে কথা বলেন, বিশেষ করে কোনো সমাজের মানুষকে যদি আগিয়ে নিয়ে যেতে হয়, শুধু মেয়ে নয় পুরুষ নয় সর্বস্তরের মানুষকে যদি আমরা আগিয়ে নিয়ে যেতে পারি, তাহলে আগামী দিনে বিশেষ করে মমতা বন্দ্যোপাধ্যায়ের চিন্তা ভাবনাকে আমরা আগিয়ে নিয়ে যেতে পারবো। আজকের যে ভারতবর্ষের কৃষকরা হচ্ছে ভারতবর্ষের ভিত্তি, যে কৃষকরা কৃষি উৎপাদন না করলে, যে কৃষকরা ফসল না ফলালে, যে কৃষকরা না ফসল ফলালে আমরা খেতে পারতাম না। আজকের ভারতবর্ষের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এত বড় অপদার্থ প্রধানমন্ত্রী স্বাধীনতার পর গোটা ভারতবর্ষে আর আসেনি। আজকের সেই কৃষক বিরোধী বিল তৈরি করে কৃষকরা যখন মহারাষ্ট্র পাঞ্জাব থেকে আন্দোলন করছে, তখন তিনি বলছেন আমার ভুল হয়েছে, আমার ভুল হয়েছে। ভারতবর্ষের এত অকৃতজ্ঞ প্রধানমন্ত্রী যিনি বলছেন আমার ভুল হয়েছে, যিনি ভারতবর্ষের কৃষকদের রক্ষা করার কথা, আজকের সেই কৃষকদের বিরুদ্ধে স্বার্থ কৃষক বিরোধী বিল তৈরি করছে। আজকের কৃষক আন্দোলনের ফলে, মমতা বন্দ্যোপাধ্যায়ের আন্দোলনের ফলে আজকের সেই কৃষক বিল কৃষি বিল প্রত্যাহার করতে বাধ্য হয়েছে। তার নাম নরেন্দ্র মোদী। এত বড় অপদার্থ মিথ্যাবাদী প্রধানমন্ত্রী ভারতবাজ আর দ্বিতীয় ভারতবর্ষের কোনোদিন এসেছে কিনা আমি জানি না। আজকের দিনে দাঁড়িয়ে দায়িত্ব পশ্চিমবঙ্গ শুধু নয়, পশ্চিমবঙ্গে দাঁড়িয়ে ত্রিপুরা গোয়া থেকে শুরু করে সর্বত্র জায়গায় মমতা বন্দ্যোপাধ্যায়ের হাতকে শক্তিশালী করছে। আজকের দিনে দাঁড়িয়ে মমতা বন্দ্যোপাধ্যায় বলেছেন ভারতবর্ষ, দিদি বলেছেন 2024 আমাদের ফাইনাল খেলা খেলবো। কারণ এই অপরাধ প্রধানমন্ত্রীকে ভারত ছাড়া করতে হবে। আর আমরা বলছি 2024 আমরা ফাইনাল খেলবো, তার আগে 2023 সাল আমাদের কাছে সেমিফাইনাল। ফুলতলের মাটিতে প্রত্যেকটা পঞ্চায়েত সমিতি জেলা পরিষদ আমরা সর্বস্তরের জায়গায় দখল করতে চাই। তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে যারা প্রার্থী হবে তাদেরকে সামনে রেখে আগামী দিনে আমাদেরকে লড়াই করতে হবে। একটা কথা মনে রাখতে হবে, দলের মধ্যে কোনো বিভাজন কোনো কুবিজম আপনারা করবেন না। কোথাও যদি নিজেদের মধ্যে কোনো সমস্যা তৈরি হয় আমরা আলোচনার মাধ্যমে মেটে নেব। কিন্তু পুরানো নতুন এই কথা বলে কেউ কাউকে ইনসাল্ট করে, কেউ কাউকে ক্রিটিসাইজ করে দলকে বিড়ম্বনায় ফেলবেন না, দলকে সংকুচিত করবেন না। কারণ দলের উদ্দেশ্য আছে মহৎ। দল আগামী দিনে আপনাদেরকে সম্মান দিয়ে যে যেমন লোক আছে তাদের অবশ্যই করে আমরা সম্মান দেব। কিন্তু একটা কথা মাথায় রাখতে হবে, আমরা যেন কেউ কোথাও যেন না বিভাজনের মধ্যে জড়িয়ে পড়ি। কারণ মনে করি একটা পার্টি বা একটা যে কোনো রাষ্ট্র তার গৃহযুদ্ধ যদি শুরু হয় তাহলে কিন্তু সেই দল আগামী দিনে স্থায়িত্ব লাভ করতে পারে না। কারণ আমরা মনে করি আজকের দিনে দাঁড়িয়ে আজকের যে ক্ষমতা 2023 সালে যে পঞ্চায়েত নির্বাচন, ওই নির্বাচন এখন থেকে পাখির চোখ করতে হবে। কারণ দীর্ঘদিন ধরে এই 22 মাটিতে দাঁড়িয়ে তৃণমূল কংগ্রেস কোনোদিন পঞ্চায়েত পায়নি। আজকের দিনে আপনাদেরকে সহযোগিতা আমাদের দলে যারা জয়েন করেছেন অন্য দল থেকে পঞ্চায়েত সদস্যরা, তাদেরকে আমি শ্রদ্ধা সম্মান জানাই। কারণ তাদেরকে সঙ্গে নিয়ে আমরা এবছর প্রথম তৃণমূল কংগ্রেসের পঞ্চায়েত পেয়েছি। তাহলে এই পঞ্চায়েত যদি মানুষের পঞ্চায়েত না হয়, এই পঞ্চায়েত যদি মানুষের পঞ্চায়েতের কল্যাণে না লাগে, এই পঞ্চায়েত যদি মানুষের কোনো উপকারে না লাগে, তাহলে আগামী দিনে বুঝে হবে। সেই জন্য আপনাদের একটা কথা মাথায় রাখতে হবে, বিগত দিনে অন্য একটা রাজনৈতিক দল এই পঞ্চায়েত নির্বাচন এই পঞ্চায়েত পরিচালনা করেছেন, তাদের থেকে আমাদেরকে সাইড করে তাদের থেকে অন্তত ডেভেলপমেন্টের দিক থেকে আমাদের আগিয়ে নিয়ে যেতে হবে। না হলে এই 22,000 মানুষ বলবে এরা টাকার এপিড আর ওপিড আছে, এর টাকার এপিড আর ওপিড আছে। তাহলে উন্নয়ন নিয়ে প্রমাণ করতে হবে। শুধু মমতা বন্দ্যোপাধ্যায় করলে হবে না। মমতা বন্দ্যোপাধ্যায় সামাজিক যে কর্মসূচি, সেই কর্মসূচি প্রত্যেকটা জায়গায় প্রত্যেকটা মানুষ পাচ্ছে। আজকের মমতা বন্দ্যোপাধ্যায় যে উন্নয়ন, কোথাও বাংলার 10 কোটি মানুষকে বলা হয় না যে তৃণমূল কংগ্রেস করে, বিজেপি করে, প্রকল্পের আওতায় আসবে না,
সিস্টেম করে এসিসি করে এই প্রকল্পের আওতায় আসবে না। মমতা বন্দ্যোপাধ্যায় দেখিয়েছেন সর্বধর্মের সর্বক্ষেত্রে গণতন্ত্রের যে মূল স্তম্ভ, সেখানে সর্বস্তরের মানুষকে নিয়ে মমতা বন্দ্যোপাধ্যায়ের সামাজিক প্রকল্প চলছে। তাই তো 22,000 মাটিতে আজকের পঞ্চায়েতকে সামনে রেখে আপনাদেরকে লড়াই করতে হবে। আগামী দিনে লড়াই করতে হবে এই 22,000 অঞ্চলে। আগামী দিনে লড়াই করতে হবে এই 22,000 অঞ্চলে ডেভেলপমেন্ট কি করে হয়। এখনো অনেক রাস্তাঘাট পড়ে আছে, যে রাস্তাঘাটগুলো কমপ্লিট হয়নি। আজকের দিনে দাঁড়িয়ে আমি আপনাদেরকে একটা কথা বলতে চাই, আগামী যে 1 বছর আসছে, এই 1 বছর 22,000 মাটিতে যদি 300টা রাস্তা কংক্রিটের রাস্তা আমরা করে দেবো। আমরা অলরেডি 246টা কংক্রিটের রাস্তা নামাতে পেরেছি। আমরা অলরেডি 246টা কংক্রিটের রাস্তা এই 22,000 অঞ্চলে করবো বলে আমরা কমপ্লিট করতে পেরেছি। আমরা আগামী 110 দিনের মধ্যে এই রাস্তা আমরা করে দেবো। এখনো পর্যন্ত অনেক মানুষ বাইরে আছে, এখনো পর্যন্ত অনেক মানুষ বাইরে আছে যারা বিগত দিনের জব কার্ডের টাকা ঠিক মতো পেত কিনা পেতে জানি না। কিন্তু আমাদের একটা জিনিস মনে রাখতে হবে, 100 দিনের প্রকল্পের যে টাকা বাংলার ঘরে ঘরে প্রত্যেকটা মানুষ যেন পাচ্ছে, সেভাবে 22,000 অঞ্চলের প্রত্যেকটা পরিবারের প্রত্যেকটা মানুষ যারা জব কার্ডের টাকা থেকে বঞ্চিত না হয়। আপনাদের একটা কথা আমি বলি, আপনারা কোনো জায়গায় দুর্নীতির সঙ্গে আপোষ করবেন না। কোথাও কোথাও ঘর দেবো বলে, কোথাও কোথাও জব কার্ডে টাকা দেবো বলে, অমুক দেবো বলে, তমুক দেবো বলে আমাদের দলের কর্মীরা কেউ যেন কোনো দ্বিধা দ্বন্দ্বের মধ্যে না জড়িয়ে পড়ে। একটা কথা মনে রাখতে হবে, তৃণমূল কংগ্রেসের কর্মীরা একটা শিক্ষিত পরিবার, একজন বিশ্বস্ত সৈনিক, যারা বুথ সভাপতি, বুথের সেক্রেটারি আছেন, যারা অঞ্চল কমিটির নেতা আছেন, যারা বুথস্তরের বুথ কর্মী, যারা শত ঝড় ঝঞ্ঝাকে উপেক্ষা করে নিজেদের জীবনকে বাজি রেখে তৃণমূল কংগ্রেসের তিরঙ্গা পতাকে যারা হাতিয়ার করে নিজেদের শেষ সম্বলটুকু বিলিয়ে দিয়েছেন, তাদেরকে আমরা মমতা ভাষার ভাষা বলি, মমতা বন্দ্যোপাধ্যায়ের ভাষায় বলি, আপনারা হচ্ছে আমার দলের আসল সম্পদ। আপনারা না থাকলে আজকের এই মঞ্চে দাঁড়িয়ে আমি বক্তব্য রাখতে পারতাম না। আপনারা না থাকলে আমি বিধায়ক হতে পারতাম না। আপনারা না থাকলে আজকের এই মঞ্চে যারা বলে বলে কথা বলছি, আমরা কিন্তু কথা বলতে পারতাম না। তাই তো আপনাদের আসল সম্মান দেওয়া উচিত বলে আমি মনে করি। আমার এই দলের মা ও বোনেরা, কর্মীরা যারা আজকের এই অনেক প্রচেষ্টা করে, আজকের শত চেষ্টা করে আজকের তৃণমূল কংগ্রেস পরিবার হয়ে আমরা একটা ইউনাইটেড পরিবারের মতো লড়াই করছি। কোথাও চলতে গিয়ে কোথাও একটু হয়তো সমস্যা আছে, কেউ কোনো অন্য সেন্সে নেবেন না, কেউ কোনো অন্য কোনো বিভাজনের মধ্যে যাবেন না, কেউ কোনো অন্য জায়গায় যাবেন না। তৃণমূল কংগ্রেসের নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আর তৃণমূল কংগ্রেসের নেতা অভিষেক বন্দ্যোপাধ্যায় আমাদের যে কথা শিখিয়েছেন, মাথা উঁচু করে আমরা লড়াই করি। তবে ভারতীয় জনতা পার্টি কোন রাজনৈতিক দলের কাছে আমরা মাথা বিক্রি করিনি। আজকের ভারতবর্ষের প্রধানমন্ত্রী আজকের বাংলার সংস্কৃতিকে ধ্বংস করার জন্য পশ্চিমবঙ্গে এসে বলতো, ও দিদি, ও দিদি, আর আমার পশ্চিমবঙ্গের মায়েরা ও দিদিরা ছেড়ে দিয়ে পশ্চিমবঙ্গে বিদায় করে দিয়েছে এই ভারতবর্ষের প্রধানমন্ত্রীকে। আজকের ভারতীয় জনতা পার্টি ভাবছে যে বাংলা অনেক দুর্ভেদ্য বাংলা, এই বাংলা তৃণমূল কংগ্রেস শক্তিশালী, এই বাংলা তৃণমূল কংগ্রেসের কর্মীরা মাথা উঁচু করে লড়াই করতে পারে, যারা ব্রিটিশের 200 বছরের ব্রিটিশদেরকে তাড়িয়েছিল। আর আজকের পশ্চিমবঙ্গতে এই ভারতীয় জনতা পার্টিকে তাড়িয়ে দিয়েছে। তাই তো আপনাদেরকে শপথ নিতে হবে, অঙ্গীকার নিতে হবে। শুধু মিটিংয়ে গেলাম, লোক দেখালাম, মুখ দেখালাম, চলে এলাম না, তৃণমূল কংগ্রেস হবে না। কারণ বাংলার অগণিত মানুষ, আপনারা উত্তরপ্রদেশ, মধ্যপ্রদেশ, পশ্চিমবঙ্গের বাইরে যাবেন, যেখানে আজকের যারা যারা বলে পশ্চিমবঙ্গে গণতন্ত্র নেই, যারা বলে পশ্চিমবঙ্গে গণতন্ত্র রোধ করা হয়েছে, আর আজকের ত্রিপুরাতে কদিন আগে নির্বাচন হয়ে গেল, পৌরসভা নির্বাচনের সময় ফেসবুকে আপনারা দেখেছেন, একজনের ভোট আরেকজন দিয়ে দিচ্ছে। এটাই হচ্ছে গণতন্ত্র। একজনের ভোট আরেকজন দিয়ে দিচ্ছে, এটাই হচ্ছে গণতন্ত্র। এটাই ভারতবর্ষের প্রধানমন্ত্রী বলছে, এটাই গণতন্ত্র। তাই তো আজকের বঙ্গজননী, বঙ্গললনা যারা আছে, যদি বঙ্গললনা না জাগে, মহিলারা যদি না জাগে, তাহলে গোটা পশ্চিমবঙ্গ নয়, গোটা ভারতবর্ষ থেকে এই ধর্ষকদেরকে তাড়িয়ে দেওয়া যাবে না। আমরা উত্তরপ্রদেশে দেখিনি, আমরা উত্তরপ্রদেশে যে উত্তরপ্রদেশে যারা জয় শ্রীরামের স্লোগান দেখে নির্বাচনের সময় দাঁড়িয়ে, আপনারা পাড়ায় পাড়ায় দেখেননি, নির্বাচনের সময় ভারতীয় যে চৌকিদারের বাচ্চারা আছে, যারা বিভিন্ন সময় পাড়ায় তৃণমূল কংগ্রেসের কোন কর্মী, কোন নেতৃত্বকে দেখলে জয় শ্রীরাম, জয় শ্রীরাম, জয় শ্রীরাম স্লোগান দিত। কারণ এরা দেখেছিল তৃণমূল কংগ্রেসের কর্মীদের মধ্যে ভগবান শ্রী রামচন্দ্রের রূপ দেখেছিল। তাই তো এরা বলতো জয় শ্রীরাম, জয় শ্রীরাম। আজকের ভারতবর্ষের এই কোভিড চলছে, গোটা ভারতবর্ষ নয়, সারা পৃথিবীব্যাপী কোভিড চলছে।
লক্ষ লক্ষ মানুষ যেখানে মারা যাচ্ছে, প্রতিনিয়ত যখন আক্রান্ত হচ্ছে, যখন মানুষের দরকার ভ্যাকসিন, যখন হসপিটাল দরকার, ভারতবর্ষের প্রধানমন্ত্রী ভ্যাকসিন হসপিটাল না করে কি করছে? অযোধ্যাতে রাম মন্দির তৈরি করছে, রাম মন্দিরে ভিত্তি স্থাপন করছে। আমরা ভারতবর্ষের সনাতন যারা হিন্দু ধর্মাবলম্বী, যারা আমরা হিন্দু ধর্মের সনাতন ধর্মকে মানি, আমরা অবশ্যই করে ধর্ম আমাদের মাথায় থাক, দেবতা আমাদের মাথায় থাক, কিন্তু মানুষের যখন ভ্যাকসিন দরকার, হসপিটাল দরকার, যখন মানুষের নিশ্চিত নিরাপদ স্থান দরকার, তখন অপদার্থে প্রধানমন্ত্রী ধর্মগুরু, সারা পৃথিবীর ধর্মগুরুরা লজ্জায় ঘেন্নায় অন্ধকারে মুখ লুকিয়েছে। আর তখন ভারতবর্ষের প্রধানমন্ত্রী তিনি ভারতবর্ষ কি করছে? অযোধ্যায় রাম মন্দির তৈরি করছে, অযোধ্যাতে রাম মন্দির তৈরি করছে। যে অযোধ্যা উত্তরপ্রদেশ, যেখানে মনীষী বৈরাগের মতো, মনীষী বাল্মীকির মতো 18 বছর যুবতীকে অন্ধকারে হাতের অন্ধকারে ধর্ষিত হতে হয়, যার দেহ তার বাবা মার হাতে তুলে দেওয়া হয়নি, সেই অপদার্থ বিজেপি সরকার আজকের অযোধ্যাতে বলছে আমরা রাম মন্দির তৈরি করছি, রাম মন্দির তৈরি করছে। আমরা ভারতবর্ষকে ভারত তৃণমূল কংগ্রেস মুক্ত বিভিন্ন জায়গা থেকে বিভিন্ন কথা বলা হচ্ছে। আজকের ভারতবর্ষের ধর্মকে ভাগ করা হচ্ছে, এদের কাছে আমরা ধর্ম শিখবো। কোথাও এরা হিন্দু, কোথাও মুসলমান, কোথাও খ্রিস্টান, কোথায় জৈন, কোথায় বৌদ্ধ। আজকের ভারতবর্ষ যে মহামিলনের মিলন ক্ষেত্র হচ্ছে ভারতবর্ষ, যেখানে যখন সংবিধান তৈরি হয়, যেখানে বলেছিল নানা জাতি নানা মত নানা পরিবার বিবিধের মাঝে দেখো মিলন মহান, সেই ভারতবর্ষকে আজকের ভাগ করার একটা চেষ্টা হচ্ছে, চক্রান্ত হচ্ছে। তাই আজকের আমাদের সকলকে বলবো আপনাদের অবশ্যই করে দায়িত্ব নিতে হবে। আজকের 22 মাত্র যে সভা, এই সভা আগামী দিনে প্রমাণ করে যে আগামী 2023 সাল শুধু সময়ের অপেক্ষা। ওই 2023 সালে এই 22 মাত্র প্রত্যেকটা বুথে তৃণমূল কংগ্রেসের চোরাপাতি প্রার্থী জিতবে। এই শপথ, এই অঙ্গীকার আজকের এই সভায় থেকে নিতে হবে। তাই আমি সকলকে বলবো, অনেকক্ষণ আপনারা এই মঞ্চে বিশেষ করে এই মাঠে উপস্থিত হয়েছেন, আপনারা সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, সকলের ঘরে সুখ সমৃদ্ধি কামনা করে আমার বক্তব্য নীতি টানছি। জয় হিন্দ, বন্দে মাতরম, তৃণমূল কংগ্রেস জিন্দাবাদ, বাংলার জননেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় জিন্দাবাদ, আমাদের প্রিয় নেতা অভিষেক বন্দ্যোপাধ্যায় জিন্দাবাদ। নমস্কার।